নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের দিনেও আমাদের মার্কেট মোটামুটি ভালো পারফরমেন্সই দেখিয়েছে। আজকে এই নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন 0.34% বেড়ে বন্ধ হয়েছে। শুধুমাত্র নিফটি ফিফটিই নয়, অন্যান্য যে ইন্ডেক্স গুলো রয়েছে সেগুলো খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। যেমনটা বিএসসি সেন্সেক্স, সেটাও দেখতে পাচ্ছেন 0.33% বাড়া। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নিফটি ব্যাংক রয়েছে, এখানে আরো ভালো র্যালি দেখতে পাওয়া গেছে। এই নিফটি ব্যাংক আজকের দিনে 0.66% বেড়ে বন্ধ হয়েছে। এবং যদি আরো অন্যান্য ইন্ডেক্সেস গুলো দেখি, এই নিফটি নেক্সট 50 দেখুন 0.47% বাড়া, নিফটি ব্যাংক 0.66% আপ, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.67% বেড়েছে, মিড ক্যাপ সিলেক্ট এটা 0.14% বাড়া। এরপরে নিফটি 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন 0.37% থেকে 0.42% পর্যন্ত বেড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এগুলো 0.32% এবং 0.41% বাড়া। আর যদি স্মল ক্যাপের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে স্মল ক্যাপ 50 রয়েছে, এটা 0.62% বেড়েছে এবং এই স্মল ক্যাপ 100 এটা 0.44% বেড়েছে। মানে মোটামুটি বেশিরভাগ যে বড় বড় ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে সেগুলো আজকে সবুজেই বন্ধ হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে ওভারঅল যে মার্কেট ব্রেড, সেটাকেও আপনি খারাপ বলতে পারবেন না। দেখতে পাচ্ছেন খুবই ভালো মার্কেট ব্রেড দেখা গেছে। যেখানে এনএসসি তে আজকে 3384 খানা স্টক ট্রেড হয়েছে, সেখানে পড়ে যাওয়া শেয়ারের সংখ্যা কতগুলো, মানে নেগেটিভে বন্ধ হয়েছে যেগুলো, তার সংখ্যা 1382 এবং পজিটিভে বন্ধ হয়ে গেছে 1897 খানা শেয়ার। তো এখানে টানা 3 থেকে 4 দিন, মানে যেদিন থেকে এই ইউএস এবং ইরানের মধ্যে একটা ডিল ফাইনালাইজড হয়ে গেছে, তারপর থেকেই মার্কেট ভালো পারফরমেন্সই দেখাচ্ছে। এবং যদি সেক্টর ওয়াইজ কথা বলি, নিফটি অটো এটা ফ্ল্যাট, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.73% বাড়া, এফএমসিজি কিছুটা সবুজেই বন্ধ হয়েছে, আইটি এটা আবার 1%-এর উপরে পড়েছে, মিডিয়া প্রায় 0.5% আপ, মেটাল একদম ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, ফার্মা প্রায় 0.5%-এর উপরে বাড়া, পিএসইউ ব্যাংক 0.66% রয়েছে, প্রাইভেট ব্যাংক 0.49% আপ। এরপরে নিফটি রিয়েলটি 0.69% বাড়া এবং এই হেলথ কেয়ার ইন্ডেক্স এটাই 1%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। যদি কথা বলি গতকাল এই ফেডের মিটিং এর যে আউটকাম, সেটা সামনে চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন কোনো প্রকার রেটের পরিবর্তন করা হয়নি। ইউএস ফেডারেল রিজার্ভ হোল্ডস রেট স্টেডি আন্ডার নিউ চেয়ার ওয়ার্স। তো এই ওয়ার্সজির আন্ডারে এই যে রেট, সেটা কোনো রকম পরিবর্তন এবারে করা হলো না। মূলত এই রেট ঘোষণা হওয়ার পরে মার্কেটে নিউট্রাল পারফরমেন্সই দেখাচ্ছিল, কিন্তু তারপরে শেষের দিকে মার্কেটে একটা ভালো ক্র্যাশ আসে। যেমনটা দেখতে পাচ্ছেন, এটাই এক সপ্তাহ মার্কেট খুলে নিয়েছে এই ডাউ জোন্স। গতকাল মোটামুটি ভালো পারফরমেন্সই দেখাচ্ছিল এবং শেষ কিছুক্ষণে দেখতে পাচ্ছেন প্রায় 700 পয়েন্টের কাছাকাছি পড়ে গিয়েছিল এইটাই ডাউ জোন্স। এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাকের কথা বলি, এইখানেও দেখতে পাচ্ছেন একটা পতন এসে গিয়েছিল প্রায় 400 পয়েন্টের কাছাকাছি। তবে এই আমেরিকান মার্কেট গতকাল একটু খারাপ পারফরমেন্স দেখিয়ে দিলেও আজকের দিনে কিন্তু এই ইন্ডেক্স গুলো যে ফিউচার্স রয়েছে সেগুলো ভালো পারফরমেন্সই দেখাচ্ছে। যেমন এই ডাউ জোন্সের যে ফিউচার্স, এটা দেখতে পাচ্ছেন 0.52% আপ এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাকের ফিউচার্স এটাই 1.5%-এর উপরে বাড়া। মানে গতকাল একটা হঠাৎ রিয়াকশন দেখিয়েছিল এবং আজকে সেখান থেকে রিকভার তো করে গেছি এবং তারপরে আরো বেশি তেজি দেখিয়েছে। এরপরে গ্লোবাল মার্কেট গুলো দেখে নেবো। প্রথমে এশিয়ান মার্কেট গুলো, এই জাপানের মার্কেট নিক্কে দেখতে পাচ্ছেন 1.65% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে সাংহাই এটা প্রায় 0.5% ডাউন। তারপরে হ্যাংসেন এটাই 1.5%-এর উপরে পড়েছে এবং এই কোস্পি এটা 2.25% বাড়া। মোটামুটি একটা মিক্স রিয়াকশন এই এশিয়ান মার্কেট গুলোতে দেখা গেছে। কিছু মার্কেট ভালো পারফর্ম করেছে, আবার কিছু মার্কেট খারাপ পারফরমেন্সও দেখিয়েছে। এবং যদি ইউরোপিয়ান মার্কেট গুলোর কথা বলি, এই ড্যাশ দেখতে পাচ্ছেন 0.34% আপ। তারপরে ফুটসি 100 এটাই 1%-এর উপরে পড়েছে, ক্যাক 40 0.29% আপ এবং এই ইউরোস্টক্স এটা 0.37% উপরে ট্রেড করছে বর্তমানে। মানে বলতে পারেন এখন এই প্রতিটা মার্কেট আলাদা আলাদা পারফরমেন্সই দেখাচ্ছে। কোনো বিশেষ নিউজের কারণে একই রকম পারফরমেন্স কিন্তু নেই। যেমন এর আগে যখন ইউএস এবং ইরানের মধ্যে একটা ডিল ফাইনালাইজড হয়েছিল, তখন প্রতিটা মার্কেটই ভালো পারফর্ম করেছিল। তো সেরকম এখন বড় কোনো খবর নেই এবং তার কারণে প্রতিটা মার্কেট আলাদা আলাদা পারফরমেন্সই দেখাচ্ছে। আর এই যদি ক্রুড অয়েলের কথা বলি, আজকের দিনে ক্রুড অয়েলে একটা ভালো ক্র্যাশ দেখতে পাওয়া গেছে। এই ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন এই 77-এর কাছাকাছি চলে এসেছে। আজকের দিনেও 3.16% পড়েছে এবং ডব্লিউটিআই ক্রুড এটাতে 4%-এর কাছাকাছি পড়া, এখন এই 73-এর রেঞ্জে ঘুরছে। তো ক্রুড অয়েলের দিক থেকেও ভারতীয় মার্কেটের জন্য সেরকম কোনো প্রেসার নেই। দেখতে পাচ্ছেন এই যে ডিল যেটা ফাইনালাইজড হয়েছিল, সেটা আজকের দিনেই সাইন্ড হয়ে গিয়েছে। তবে এটা কিন্তু ফাইনাল ডিল নয়, তো এটা একটা মুভ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এর আগে ডিজিটালি এই যে জিনিসটা সেটা সাইন হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এন্ড ইরানিয়ান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান have officially signed a 14-point memorandum of understanding to end the war, triggering a critical 60-day window to negotiate a comprehensive final peace deal। মানে এই যেটা বর্তমানে সাইন হয়েছে সেটা কিন্তু ফাইনাল পিস ডিল নয়, এরপরে একটা 7 দিনের উইন্ডো থাকবে। তো যেখানে এই পিস ডিলের মধ্যে যে যে শর্তগুলো থাকবে সেই ব্যাপারে নেগোসিয়েশন চলবে। তো এই 60-ডে এগ্রিমেন্টের মধ্যে মূল পয়েন্টগুলো কি ছিল দেখতে পাচ্ছেন, সিজফায়ার এক্সটেনশন, তো সমস্ত ধরনের যে মিলিটারি অপারেশন সেগুলো
তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে গেছে। তারই সঙ্গে সঙ্গে এই স্টেট অফ হরমুজ এটাকে ইরান ওপেন করে দেবে। দেখতে পাচ্ছেন 60 ডেজ জন্য এটাকে তারা ওপেন করবে এবং এই সময় তারা কোনো প্রকার টোল নেবে না, টোল ফ্রি প্যাসেজ। এবং এই ইউএস এরাই ইরানের উপর যে বিভিন্ন স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছিল, বিশেষ করে এই ইরানের অয়েল এক্সপোর্টের উপর, তো সেটাকে তারা ইমিডিয়েট এফেক্টের সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে। অর্থাৎ এই ইরান তারা বর্তমানে এই অয়েল এক্সপোর্ট করতে পারবে এবং যে নাভাল ব্লকেট আমেরিকা করে রেখেছিল সেটাকে তারা আস্তে আস্তে 30 দিনের মধ্যে পুরোপুরি তুলে নেবে। তারপরে দেখতে পাচ্ছেন রিকনস্ট্রাকশন ফান্ড। তো এই যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে তো সেই ক্ষতিটাকে মেটাতে দেখতে পাচ্ছেন এই $300 বিলিয়ন একটা রিকনস্ট্রাকশন ফান্ড এই আমেরিকা এবং তারই সঙ্গে সঙ্গে এই আমেরিকার যে পার্টনার দেশগুলো রয়েছে তারা মিলে দেবে। তো কি বুঝতে পারছেন পরবর্তী যে 60 ডে এটা কিন্তু মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মোট যে 14খানা পয়েন্ট ছিল সেগুলো একবার দেখে নেব। দেখতে পাচ্ছেন এই যে সামরিক অভিযান সেটা অবিলম্বে বন্ধ হয়ে গেল এই 60 ডেজ জন্য। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একে অপরের যে আভ্যন্তরীণ বিষয় সেখানে হস্তক্ষেপ করবে না। 3 নম্বর শর্ত দেখতে পাচ্ছেন 60 দিনের একটা সময়সীমা। এই 60 দিনের মধ্যে একটা চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য দুটো দেশকে একমত হতে হবে। তারপরে চতুর্থ দেখতে পাচ্ছেন এই যে নাভাল ব্লকেট করে রেখেছিল সেটাকে এই আমেরিকা সরিয়ে নেবে বলেছে 30 দিনের মধ্যে। 5 নম্বর কি ইরান 60 দিনের জন্য এই যে হরমুজ প্রণালী সেটাকে খুলে দিচ্ছে, কোনো প্রকার টোল কিন্তু লাগবে না এই 60 দিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে যাওয়ার জন্য। তারপরে $300 বিলিয়ন একটা রিকনস্ট্রাকশন ফান্ড এই আমেরিকা এবং তাদের যে পার্টনার দেশগুলো রয়েছে তারাই ইরানকে দেবে এবং ইরানের উপর যে বিভিন্ন পার্মানেন্ট ব্যানগুলো লাগানো ছিল সেগুলো সব আস্তে আস্তে এই আমেরিকা এবং অন্যান্য দেশগুলো তুলে নেবে। তো এখানে 7 নম্বর হলো। এরপরে চলুন 10 দেখে নিই, তারপরে বাকি 8-9 গুলো পরে দেখা যাবে। এই 10 নম্বর দফায় কি রয়েছে, এই তেল রপ্তানিতে ছাড় দেবে। এই ইরান কিন্তু স্বাধীনভাবে এই তেল রপ্তানি করতে পারতো না, বিভিন্ন দেশ ব্যান লাগিয়ে রেখে দিয়েছিল, তো সেই যে ব্যান সেটাকে তুলে নেবে। 11 নম্বর দফায় কি দেখতে পাচ্ছেন, এই আমেরিকা যে ইরানের বিভিন্ন অ্যাসেট ফ্রিজ করে রেখে দিয়েছিল দেখতে পাচ্ছেন আনুমানিক প্রায় $100 বিলিয়ন, সেটাকে তারা ওপেন করে দেবে। এরপরে এই 8-9 গুলো দেখে নেবো। 8 নম্বর দফায় দেখতে পাচ্ছেন ইরান এই কথা দিয়েছে তারা কোন রকম পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং তাদের কাছে যে এনরিচড ইউরেনিয়াম রয়েছে সেটাকে কি করা হবে সেই নিয়ে পরবর্তী 7 দিনের মধ্যে আলোচনা হবে। তারপরে ইরান তাদের যে পারমাণবিক প্রকল্প রয়েছে সেখানে কোনো প্রকার কাজ করবে না এবং দেখতে পাচ্ছেন এই মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা তারা কি বলেছে, তারা ইরানের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা জারি করবে না বা অতিরিক্ত কোনো বাহিনী মোতায়েন করবে না। তারপরে 12 নম্বর কি দেখতে পাচ্ছেন, এই যে চূড়ান্ত চুক্তি হবে তো সেই ব্যাপারে তদারকি করার জন্য একটা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হবে। দেখতে পাচ্ছেন যৌথ পর্যবেক্ষণ কমিটি, মানে দুপক্ষেরই মেম্বার থাকবে। তারপরে 13 নম্বর শর্ত কি রয়েছে, যেই বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে সেই ব্যাপারগুলো নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু হবে। এবং 14 নম্বর দফা কি, এই যে ইউএনএসসি রয়েছে বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, তো তাদের প্রস্তাবের মাধ্যমে এই যে ফাইনাল পিস ডিল সেটাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। তো মূলত এই 14টা পয়েন্টের বেসিসে এই যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা সাইন করা হয়েছে। এছাড়া যদি ক্রুড অয়েলের প্রাইস পড়ার কারণগুলো খুঁজি, এখানে অনেক কিছু কারণ রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ভেনেজুয়েলা, তো এই আমেরিকা ভেনেজুয়েলার মোটামুটি একটা দখল নেওয়ার পর থেকে কি হয়েছে দেখতে পাচ্ছেন, ভেনেজুয়েলার যে অয়েল এক্সপোর্ট সেটা 7 বছর যে সর্বোত্তম জায়গা সেটাকে হিট করেছে। মানে 7 বছর আগে এই প্রথম এত বেশি অয়েল এক্সপোর্ট হয়েছিল এবং তারপরে আবার সেই যে পুরনো রেকর্ড সেটাকে কিন্তু ভেঙে দিয়েছে। প্রচুর পরিমাণে তেল এই ভেনেজুয়েলা এক্সপোর্ট করছে। তো এর ফলে কি হচ্ছে, সাপ্লাই বাড়ছে। সাপ্লাই বাড়লে কি হয়, এই যে প্রাইস সেখানে পতন দেখা যায়। এবং এই যুদ্ধের কারণে কি হয়েছিল, বিভিন্ন দেশ এই যে অয়েলের আউটপুট সেটা বন্ধ করে রেখেছিল। এই ব্লুমবার্গ এই রিপোর্ট সামনে রেখেছে কি, কুয়েত নামে যে দেশটা রয়েছে এখানেও প্রচুর তেল রয়েছে, তো এই কুয়েত তারা এই যে অয়েলের আউটপুট সেটা বাড়িয়ে দিয়েছে। তো এইসব কিছু কারণের জন্য তেলের প্রাইসে পতন দেখা গেছে। আর এরপরে আজকে টপ গেনার গুলো এবং লুজার গুলো দেখে নেবো। আজকে এই বাটা ইন্ডিয়া প্রায় 17% বেড়েছে। কি কারণ, এই কোম্পানিতে কিছু ম্যানেজমেন্ট রিলেটেড বদল হয়েছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানি কি করেছে, এই সঞ্জয় রাওকে এমডি এবং সিইও পদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং এই যে ব্যক্তি ইনি আগে বড় একটা পদ সামলেছেন বড় কোম্পানির। দেখতে পাচ্ছেন এই যে নাইকি নামে ব্র্যান্ডটা রয়েছে, তো সেই নাইকির রিটেলের হেড ছিলেন এই সঞ্জয় রাও। তো এত বড় একটা ব্যবসা সামলেছেন এবং তিনি আবার বাটায় আসছেন। তো এই খবরে বাটার শেয়ারটা বেড়েছে, মানে মার্কেট বিশ্বাস করছে এই যে ব্যক্তি এসেছেন সঞ্জয় রাও, তিনি এই বাটার যে ব্যবসার ভবিষ্যৎ সেটা বদলে দিতে পারেন। এরপরে রেডিংটন লিমিটেড এটা 8.87% বেড়েছে। তো এই কোম্পানি মূলত অ্যাপেলের ডিস্ট্রিবিউটর। কি কারণে বেড়েছে কোম্পানিটা, এই অ্যাপেলের সিইও টিম কুক তিনি কি বলে দিয়েছেন যে প্রাইস হাইকস আনঅ্যাভয়েডেবল অ্যামিড এআই বুম, মানে প্রাইস হাইক করতেই হবে এই অ্যাপেলের যে ফোন রয়েছে তার। কিসের জন্য, এই এআই বুমের কারণে। তো এই যে বিভিন্ন চিপ তার যে কস্ট বেড়ে গেছে সেই সব কিছু কারণের জন্য অ্যাপেলের যে প্রাইস সেটা আর আগের মতো রাখা যাবে না, আগের থেকে বাড়াতে হবে। তো এই খবরে রেডিংটনের মতো শেয়ারে ভালো তেজি দেখা গেছে। এছাড়াও আরো অনেক শেয়ার বেড়েছে, 5 স্টার 6.5%-এর উপরে। তারপরে এই ওলেক্ট্রা গ্রিনটেক 7% আপ। তারপরে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড প্রায় 9% বেড়েছে। তারপরে সিডিএসএল 4.73% আপ। তারপরে স্টার হেলথ এটা প্রায় 5.5%-এর উপরে বাড়া। তারপরে আর আর কাবেল 4%-এর উপরে বেড়েছে। কার্বন
কার্বোরান্ডাম ইউনিভার্সাল এটাও 5.5% এর কাছাকাছি বেড়েছে। এরপরে যদি লুজার শেয়ারগুলো দেখে নিই, আইএফসিআই প্রায় 8.5% ডাউন। তারপরে আইডিবিআই ব্যাংক, গতকাল একটা রিপোর্টে এই স্টক বেড়ে গিয়েছিল যে গভর্নমেন্ট এই আইডিবিআই ব্যাংকের যে স্টেক সেটা সেল করার জন্য প্ল্যান করছে, কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন আবার এই 6.5% পড়ে গিয়েছে। তারপরে এলিকন ইঞ্জিনিয়ারিং প্রায় 4.5% ডাউন। চেন্নাই পেট্রোটা 3.7% পড়েছে। তারপরে জিন্টাল স্টেনলেস 3% এর কাছাকাছি ডাউন হয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এটা 2% এর উপরে পড়া। তারপরে এমবি ফটোভোল্টিক এটাই 3.5% ডাউন, এবং এই সুইগি লিমিটেড এটা 1.1% পড়ে বন্ধ হয়েছে। আর এরপরে যদি কথা বলি টেক্সটাইল সেক্টর, তো এই সেক্টরটা আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। বেশিরভাগ স্টকে বড় একটা র্যালি এসেছে, যেমন দেখতে পাচ্ছেন কেপিআর মিলস এই যে শেয়ারটা রয়েছে এটা প্রায় 14% আপ। তারপরে এই ওয়েলস্পুন লিভিং প্রায় 10% আপ। তারপরে বর্ধমান টেক্সটাইলস 6% বেড়ে বন্ধ হয়েছে, এবং এই টাইটেন লিমিটেড এটা প্রায় 3.5% আপ। তো কি কারণে সমস্ত টেক্সটাইল কোম্পানিগুলোতে আজকে ভালো তেজি এলো? যদি কথা বলি, কিছুদিন আগে এই ইন্ডিয়া এবং ইউকের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেটা সাইন হয়ে গিয়েছিল, তবে তার যে ইমপ্লিমেন্টেশন সেটা বাকি ছিল। তো সেই ব্যাপারে নিউজ সামনে চলে এসেছে, দেখতে পাচ্ছেন ফাস্টেস্ট ইমপ্লিমেন্টেশন, মানে মার্কেট যে অনুমান করে চলছিল এই যে ইমপ্লিমেন্টেশন তার জন্য 1 বছর সময় লাগতে পারে, তার আগেই কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তো ইন্ডিয়া এবং ইউকের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে, তো সেটা কবে থেকে এফেক্টিভ হয়ে যাবে? দেখতে পাচ্ছেন এই জুলাই 15 থেকে এফেক্টিভ হয়ে যাবে। তো এটা এফেক্টিভ হয়ে গেলে কি হবে? দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া থেকে যে সমস্ত জিনিস এই ইউকেতে এক্সপোর্ট করা হয় তার প্রায় 99% জিনিস ট্যারিফ ফ্রি হয়ে যাবে, ট্যারিফ ফ্রি এন্ট্রি ইন্টু ব্রিটেন। তো আমাদের ইন্ডিয়া থেকে এই যে টেক্সটাইল সেটাও এই ইউকেতে এক্সপোর্ট হয়। তো এটা ছিল একটা কারণ, এবং তারই সঙ্গে সঙ্গে এই G7 যে বৈঠক চলছে সেখানে মোদির সঙ্গে মিটিং এর পর ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইউএস ভেরি ক্লোজ টু ইঙ্কিং এ ট্রেড ডিল, মানে ইন্ডিয়া এবং আমেরিকা এই ফাইনাল ট্রেড ডিল সাইনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তো এই কিছু কারণ ছিল যার কারণে এই টেক্সটাইল সেক্টর ভালো পারফর্ম করেছে, কারণ এই যে টেক্সটাইল সেটা যেমন ইউকেতে যায় তেমনই আমেরিকাতেও যায়। আর এরপরে টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেলস এই শেয়ারে গতকাল একটা বড় পতন এসেছিল, প্রায় 8-9% এর কাছাকাছি পড়ে গিয়েছিল। কিসের কারণে পড়েছিল? কারণ এই টাটা মোটরস এর যে হাট রয়েছে জাগুয়ার ল্যান্ড রোভার, যেখান থেকে কোম্পানির বেশি রেভিনিউ তৈরি হয়, তো সেই যে কোম্পানিটা রয়েছে তারা তাদের যে ফিউচার গাইডেন্স সেটা সামনে রেখেছিল, যেটা মার্কেটের পছন্দ হয়নি, তারপরে পড়েছিল। আজকের দিনে কেমন পারফর্ম করেছে? আজকের দিনে কিছুটা রিকভারি দেখা গেছে, এই 1% এর কাছাকাছি রিকভার করেছে। আর ভিডিও শেষে নিফটি ফিফটি, আজকে নিফটি ফিফটির মধ্যে 33টা কোম্পানি সবুজে বন্ধ হলো এবং 17টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফর্ম করলো? যেমনটা দেখতে পাচ্ছেন ম্যাক্সেল প্রায় 6.5% আপ। তারপরে ইন্ডিগো বেড়েছে 2.7%, আদানি এন্টারপ্রাইজেস 2.7% উপরে, ট্রেন্ড প্রায় 2.5% আপ, এবং এই বেল এটাই 2% এর কাছাকাছি বাড়া। আর পড়েছে কোন শেয়ার গুলো? টপ লুজার কোনগুলো? এই ইনফোসিস প্রায় 2.5% ডাউন, টাটা কনজিউমার 1.20% পড়েছে, টেক মাহিন্দ্রা পড়েছে 1%, টিসিএস 0.92% ডাউন, এবং এই মারুতি এটা 0.92% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।